তো এখন আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। একদম ভেতরে ঢুকছি আমরা, অদ্ভুত একটা ফিলিং। সো গুড মর্নিং ফ্রম মেঘালয়া। আর আমরা আগের দিন ছিলাম হচ্ছে করংসুনি হোমস্টেতে, আর আজকে আমরা যাব ফিফি ফলসে। তো চলো, অলরেডি সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি পড়ছে ইনফ্যাক্ট। এখন ওয়েদার দেখতেই পাচ্ছ, পুরো মেঘলা, মেঘেদের দেশে এসছি তো মেঘলা তো হবেই। আর এখন বৃষ্টিটা তাও তুলনায় অনেকটা কম, তাই জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো। আর বাইক কোল্ড স্টার্টে দিয়ে দিয়েছি, বাইকটা কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে। তোমরাও কিন্তু এরম টাইপের বাইক কহুয়া বাইক রেন্টাল শপ থেকে নিতে পারো, ডিটেলস থাকবে ডিসক্রিপশনে। চলো এবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আমাদের হোমস্টে করংসুনি হোমস্টে, যেটা আগের দিন আমরা যেখানে ছিলাম সেটা একটু ভেতর দিকে ছিল, সেই রাস্তা থেকে বেরিয়ে এখন আমরা আবার ন্যাশনাল হাইওয়ে 6-এ উঠে গেছি। এইখান থেকে আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন ফিফি ফলস, আর একটা মেঘালয়ের খুবই ফেমাস ডেস্টিনেশন। অ্যান্ড তোমরা সবাই ফিফি ফলসের রিলস নিশ্চয়ই দেখেছো। তো এইখান থেকে তার ডিস্টেন্স হচ্ছে ওই 15 কিলোমিটার্স মতো, আর যেতে আমাদের আধ ঘন্টা মতন কিন্তু সময় লাগবে। একবারে রাস্তার ওপরেই কিন্তু তোমরা ফিফি ফলসের গেট পেয়ে যাবে। অবশ্যই আমি তোমাদের দেখাবো, তো জুড়ে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমাদের কথা ছিল সকাল 8টায় বেরিয়ে যাওয়ার, কিন্তু এখন বাজে 9টা, 1 ঘন্টা মোটামুটি লেট হয়ে গেল। তার কারণ এই বৃষ্টি, মানে সারা রাত কালকে বৃষ্টি পড়েছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে সারা রাত। অ্যান্ড ইভেন সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে, তাই জন্য মানে বেরোনোর সময় বেশি বৃষ্টি নিয়ে বেরোতে কারোরই ভালো লাগে না, একটু কম বৃষ্টি থাকলে ভালো। এখন বৃষ্টিটা একটু কমেছে, তাই জন্যই আর কি আমরা একটু লেট হলে বেরোতে। তো যতক্ষণ আমরা ফিফি ফলস পৌঁছাই, তোমরা এই বৃষ্টির আওয়াজের সঙ্গে এই সুন্দর সিনিক ভিউ আর রাইডটা এনজয় করো। জাস্ট এই ভিউটা দেখো, কি সুন্দর লাগছে, ল্যান্ডস্কেপটা পুরো আলাদাই দেখতে লাগছে। সামনে মেঘে পাহাড় ঢেকে যাচ্ছে, তার মধ্যে সবুজ আশেপাশের দৃশ্য, খুব সুন্দর লাগছে। তো আমরা ন্যাশনাল হাইওয়ে 6 থেকে এই লেফট সাইডে টার্ন নেব। আমরা যেহেতু ডাউকি থেকে আসছি, তাই জন্য আমাদের লেফট সাইডে টার্ন নিতে হচ্ছে। তোমরা যদি শিলং থেকে আসো, তোমাদের কিন্তু রাইট সাইডে এই টার্নটা পড়বে। আর এইখানের ভেতরেই আছে ফিফি ফলস। তো এটা খুবই বাজে খবর। ফিফি ফলস আমরা যাচ্ছিলাম, হঠাৎ করে কিছু গ্রামের লোক আমাদের আটকায় অ্যান্ড বলে এখন যেতে দেবো না, কাউকে যেতে দিচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম যে কি কারণ, বলছে ইন্টারনাল ইস্যুস, যতদিন না আমাদের সঙ্গে কোঅপারেশন হবে আমরা যেতে দেবো না। আর ফিফি ফলস যেটা আমি বুঝলাম, সেটা পুরোটাই গ্রামের মধ্যে দিয়ে একটুখানি ট্রেক করে যেতে হয়। আর যেহেতু পুরো ইন্টিরিয়ারের মধ্যে, পুরো গ্রামের মধ্যে, হয়তো আমি জাস্ট গেস করছি, হয়তো কোনো ট্যুরিস্ট এসে তাদের সঙ্গে কোনো প্রবলেম হয়েছিল, কিছু একটা প্রবলেম তো নিশ্চয়ই আছে, যার জন্য যতদিন না সেই ব্যাপারটা সলভ আউট হচ্ছে, ফিফি ফলস বেসিক্যালি আপাতত বন্ধ। মোটামুটি আমি জিজ্ঞেস করলাম যে কতদিন সময় লাগবে, বললো মানে সেই সময়টা তো বলতে পারলো না, বলে 1 মাস তো মিনিমাম লাগবে। যদি এর মধ্যে কেউ আসছো ট্রাই করতে পারো। এখন ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হচ্ছে, আর জাস্ট এই ভিউটা দেখো, অসাধারণ ভিউ লাগছে এই জায়গাটা। দেখো আমি সবসময় মনে করি যে যখন তুমি কোনো জায়গায় ঘুরতে আসবে,
প্রপার ডেস্টিনেশনটা কিন্তু কখনোই তোমার মূল লক্ষ্য হতে পারে না। আমার মনে হয় জার্নি হচ্ছে আসল ডেস্টিনেশন। এই জার্নিটা করতে করতে এরম অনেক সুন্দর সুন্দর স্পট তোমরা দেখতে পারবে, এক্সপ্লোর করতে পারবে, যেগুলো আমার মনে হয় প্রপার স্পটের থেকে অনেক বেশি সুন্দর। তো খারাপ তো লাগছে ফ্রি ফল যেতে পারলাম না, বাট ঠিক আছে, ইট হ্যাপেন্স টু পিপল। আমার সঙ্গে হয়েছে, আবার আসবো। কিছু কিছু জিনিস বাকি থাকা ভালো, তো সেটাই তো আবার ফিরে আসার অনুপ্রেরণা দেবে, তাই না? আর এইদিকের জাস্ট পাহাড়গুলো দেখো, পুরো সবুজ পাহাড়, কি সুন্দর দেখতে লাগছে। বিভিন্ন শেডস অফ গ্রিন কালার যাকে বলে, আলাদাই দেখতে লাগছে পুরো ল্যান্ডস্কেপটা। এই জন্যেই তো পাহাড়ে আসা, এই সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করবো, এরকম সুন্দর রাস্তায় বাইক চালাবো, এই জন্যেই পাহাড় এত ভালো লাগে বস। তো এখন বাজে 9:30, আর যেহেতু আমরা ফ্রি ফলস দেখতে পেলাম না, ওইখানে অনেকটা টাইম যেত, কারণ ট্রেক করে নামতে হয় অনেকটা। তো আমরা ডিসাইড করছি যে কেন না আমরা যখন গুয়াহাটি যাব আজকে, কামাখ্যা মন্দির হয়ে চলে যাই। আর কামাখ্যা মন্দির এখান থেকে ওই 90 কিলোমিটার, 4 ঘন্টা মতন সময় লাগবে বলছে, কারণ সিটির মধ্যে দিয়ে একটুখানি আছে। তো ওইটা দেখছি, ওটা ট্রাই করছি। ওটা হয়ে গেলে খুবই ভালো। ওইখান থেকে, যেখান থেকে আমাদের বাইক রেন্টাল শপ, সেটাও খুবই কাছে। তো বাইকটা জমা দিয়ে আমরা আজকে থাকবো হচ্ছে বিট্টুর দাদায়ের বাড়িতে। তো সেখানে চলে যাব, ওইখান থেকেও 10 কিলোমিটারের মধ্যেই পড়বে। তো আপাতত অল্টারনেটিভ প্ল্যান এটা করেছি। আর মধ্যিখানে রাস্তায় যদি কোনো ভালো সাইট সিইং পয়েন্ট আমরা দেখতে পাই, তো সেটাও এক্সপ্লোর করে নেব। ডাউকি থেকে গুয়াহাটি যাওয়ার রাস্তা কিন্তু দুটো। একটা হচ্ছে তুমি শিলং শহরের ভেতর দিয়ে যাবে, যেটা একটু অবভিয়াসলি বেশি টাইম নেবে, কারণ ট্রাফিক থাকবে। আর একটা বাইপাস রাস্তা আছে। তো আজকে আমরা ভাবছি, যখন আমরা শিলং থেকে ডাউকিতে এসেছিলাম, তখন তো আমরা ভেতর রাস্তা দিয়ে এসেছি। তো আজকে আমরা ভাবছি যে বাইপাস লেনটা আছে, যেটা শিলং শহরটাকে বাইপাস করে উমিয়াম লেকের কাছে কানেক্ট করবে, আমরা সেই রাস্তা ধরে যাব। তো সেই রাস্তার আপডেটও তোমাদের অবভিয়াসলি দিয়ে দেবো। আজকের ওয়েদারটা দেখো কতটা ভালো, আর তাই জন্যই আশেপাশটা কি সুন্দর দেখতে লাগছে। দেখো, মেঘলা দিনে তার বিউটি একরকম, আর এরম ক্লিয়ার স্কাই, যদিও পুরোটা ক্লিয়ার স্কাই নয়, বাট রোদের দিনে যেখানে একটু রোদ উঠবে, সেদিনও কিন্তু আলাদা রকম সৌন্দর্য দেখা যায়। দুটোই উপভোগ করতে হবে। তো ওই দেখো, ওখানটা পুরো ক্লিয়ার স্কাই, কি সুন্দর দেখতে লাগছে ওই জায়গাটা। তো আবার আসবো মেঘালয়তে, এবার শীতকালে আসবো কোনো এক বছর। এখানে পুরো জলের যে ওয়াটারফলগুলোর যে সবুজ একদম ক্রিস্টাল ক্লিয়ার কালার, সেইগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। এদিকে গেলে শিলং 35 কিলোমিটার, আর আমরা এইদিকে যাব গুয়াহাটির দিকে। তো এটাই হচ্ছে ওই যে জাংশনটা দেখালাম, ওটাই হচ্ছে বাইপাসের জাংশন। তোমাদের রাইট নিয়ে নিতে হবে, লেফটে চলে গেলে তোমরা আবার শিলংয়ের শহরের মধ্যে দিয়ে যাবে। আর এদিক থেকে 129 কিলোমিটার হচ্ছে শিলং শহরটাকে পুরো বাইপাস করে আমাদের গুয়াহাটিতে ঢোকাবে। এখন আমরা গুয়াহাটি থেকে 120 কিলোমিটার আগে আছি শিলং বাইপাসে। আর জাস্ট ভিউটা দেখো, রাস্তার কন্ডিশনও যথেষ্ট ভালো, আর ভিউটা তো এক ক্লাস বস। কি সুন্দর লাগছে, পুরো পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে, আলাদাই লাগছে। তো এইখান থেকে উমিয়াম লেক 33, নংপো 68, গুয়াহাটি 113, আর নাগাঁও 215। তো আমাদের জার্নির হয়তো ফার্স্ট অ্যান্ড লাস্ট টোলগেট এটাই, যেটা শিলং প্লাজার, মানে শিলং বাইপাসের ওপরে অবস্থিত।
টোলগেটের নামটা ঠিক উচ্চারণ করতে পারলাম না আমি, সরি। জাস্ট এই দিকের ভিউটা দেখো, ওয়ান অফ দ্য মোস্ট সিনিক বাইপাস আজ অবধি যেটা আমি ক্রস করছি। সিরিয়াসলি খুবই সিনিক বাইপাস এটা। অবশ্যই তোমরা এই বাইপাসটা নিও, যে ফেরার সময় মজা পাবে এই বাইপাসে বাইক চালিয়ে। অ্যান্ড জাস্ট এইখান থেকে দেখো কি সুন্দর লাগছে চারিপাশের পরিবেশটা। এখান থেকে গুয়াহাটি হচ্ছে 79 আর কাজিরাঙ্গা হচ্ছে 259। আর এবার আমরা আস্তে আস্তে উমিয়াম লেকের রাস্তায় ঢুকবো। তারপরে মানে উমিয়াম লেকের কাছে গিয়েই এই বাইপাস রোডটা কিন্তু শেষ হচ্ছে। এখন বাজে 11:15 আর আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। আর এটা দেখো পুরো শিলং বাইপাস, এইদিকে গুয়াহাটি। আর এরকম একটা কিউট ক্যাফেটেরিয়া পেয়েছি যেখানে আমরা আজকের ব্রেকফাস্ট করব। আমরা অর্ডার দিয়েছি মোমো, তো মোমোটা খেয়ে তারপর আমরা বেরোবো গুয়াহাটির দিকে। একটু আগেই আমরা ব্রেকফাস্ট করলাম, মোমো 140 টাকা মতন নিল, তো খুবই ভালো ছিল। একদম শিলং আর গুয়াহাটির বাইপাস যেটা আছে না, ওইখানে অবভিয়াসলি ট্রাই করতে পারো। একদম বাইপাসের পাশেই আমি যেমন তোমায় দেখালাম। গুয়াহাটি এখান থেকে 73 নংপো 21। তো এখন আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হলো নংপা। এইখান থেকে গুয়াহাটি আরও ওই ধরে নাও 50 থেকে 60 কিলোমিটার মতন দূরত্বে আছে, যেটা যেতে এখনও আমাদের 2 ঘন্টার কাছাকাছি তো লেগে যাবেই। রাস্তার কন্ডিশন যেটা আমি বলেছিলাম আপডেট দেব। বাইপাস খুব সুন্দর, অবভিয়াসলি তোমরা বাইপাস দিয়ে গুয়াহাটি মানে শিলংকে বাইপাস করে তোমরা যাও। রাস্তার কন্ডিশন খুব ভালো, খুব সিনিক রাস্তা, আর এখনও সেম ভালো রাস্তা কন্টিনিউ হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা অনেক ভালো স্পিড মেনটেন করে চালাতে পারছি। বাইরিনহাট মানে যেইটা হচ্ছে আমাদের আসাম আর মেঘালয়ের বর্ডার, সেই জায়গাটা এইখান থেকে আরও 19 কিলোমিটার দূরত্বে আছে। আর এই রাস্তার উপরই পড়বে অবভিয়াসলি। একটা ব্রিজ আছে, ওটা হচ্ছে বাইরিনহাট নিউ ব্রিজ বলে। সেই রাস্তার সেই ব্রিজটা ক্রস করলেই আমরা ঢুকে যাব হচ্ছে আসামে। আর একটা টোল প্লাজা আছে এখানে, এই টোল প্লাজার নাম ঠিক জানি না। তো এই ব্রিজটাই ছিল বাইরিনহাট ব্রিজ। আর তলা দিয়ে উমত্রি নদী বয়ে যাচ্ছে। প্রথম দিন যখন এসেছিলাম এখানে দেখিয়েছিলাম, তখন তো বৃষ্টি বৃষ্টি পড়ছিল, এখন পুরো শুকনো। আর এখন আমরা মেঘালয় থেকে আসামে ঢুকে গেলাম। এখন বাজে 1:30 মতো। কামাখ্যা মন্দির এখান থেকে 30 কিলোমিটার, গুয়াহাটি তো 18। তো আমরা ফার্স্টে ভাবছি যে কামাখ্যা মন্দির যাব, ওখানে গিয়ে পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো, অ্যান্ড তারপরে বাইকটা একবারে আমাদের যেই রেন্টাল শপ আছে সেখানে ফেরত দিয়ে ক্যাবে করে আমাদের যেখানে থাকবো আজকে মানে বিট্টুর দাদায়ের বাড়ি, সেখানে চলে যাব। এটাই আপাতত প্ল্যান। এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 37-এ আছি। কামাখ্যা মন্দির 7 কিলোমিটার, এয়ারপোর্ট 13, আর বৈরিহাটা চৌড়াইলি 25।
তো আমরা চলে এসেছি কামাখ্যা টেম্পলের, দেখো এটা হচ্ছে কামাখ্যা টেম্পলের গেট। ওয়েলকাম টু কামাখ্যা দেবালয়। আর ভেতরে বাইকটাকে পার্ক করতে হবে, দেখা যাক কোথায় পার্ক করা যায়। কামাখ্যা মন্দিরের আগেই পড়বে শ্রী দ্বারপাল গণেশ মন্দির, মানে দ্বারপাল গণেশ মন্দিরকে দর্শন করে কিন্তু আমাদের যেতে হবে কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দির আমরা সবাই জানি সতীর 51 পীঠের অন্যতম একটি মন্দির এবং খুবই জাগ্রত কিন্তু এই কামাখ্যা মন্দির। তো তোমরাও যারা আসছো এদিকে অবশ্যই চেষ্টা করো যে কামাখ্যা মন্দির একবার দর্শন করে যেতে। অ্যাটলিস্ট পুজো হয়তো দেওয়া সবার পক্ষে সম্ভব নাও হতে পারে, কারণ কি প্রচুর প্রচুর লাইন পড়ে, আমরা জানি না আমরা পুজো দিতে পারবো কি না, বাট একবার দর্শন অ্যাটলিস্ট আমার মনে হয় করে যাওয়া উচিত। আমি তো প্রথম এবার কামাখ্যা মন্দিরের ভেতরে এলাম, মানে মেন গেটটা যেটা দেখালাম তার ভেতরে অনেকটা রাস্তা আছে, অনেকটা জায়গা আছে, আর অনেক রেস্টুরেন্ট তো পাবেই। অ্যান্ড তার মধ্যে মধ্যে আমি দেখছি যে বিভিন্ন কিন্তু তোমার লজ আছে যেখানে তোমরা কিন্তু থাকতে পারবে এখানে এসে আর পুজো দিতে পারবে। এদিকেই চলে যাচ্ছে কামাখ্যা মন্দির, আর তারই মধ্যে পড়ছে বানা দুর্গা টেম্পল। তো কামাখ্যা মন্দিরের মেন মন্দিরের আগে এরকম কিন্তু অনেক ছোট ছোট মন্দির তোমরা দেখতে পারবে। অ্যান্ড এইসব মন্দির পেরিয়ে তোমরা কিংবা আমরা সবাই যাব মা কামাখ্যা মন্দিরের সামনে। জাস্ট ভিড়টা দেখুন, স্বাভাবিক ভিড় হওয়াটাই স্বাভাবিক। আর যেমন অন্য অন্য মন্দিরের সামনেও এইখানে মন্দিরেও কিন্তু তোমরা সমস্ত সামগ্রী পেয়ে যাবে, সমস্ত পুজোর সামগ্রী তোমরা পেয়ে যাবে। কি সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গা। অ্যান্ড স্বাভাবিক ঠাকুরের জায়গা সুন্দর তো হবেই। এগুলো কিন্তু সব খাবার জায়গা, অ্যান্ড পার্কিং এরমভাবে করতে হবে, ঠিক আছে। আর সামনেই কিন্তু মেন মন্দির। আমরা হেলমেটটা খোলার জন্য জায়গা খুঁজছি সেখানে হেলমেট আর এই ব্যাগগুলো রাখতে পারবো। তো এখন আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আমরা প্রসাদের ডালি নিয়েছি, যেগুলো সামগ্রী লাগে, একটা দোকান থেকে নিলাম, 501 টাকা করে পড়লো। একটু এখানে যাচ্ছে, সামনেই মন্দিরের একদম মেন এন্ট্রি, আর এখান থেকে কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে। আর জুতো কিন্তু খুলে যেতে হবে, ঠিক আছে, জুতো খুলে যেতে হবে। যে কোনো যেখানে তোমরা আর কি প্রসাদ নেবে সেখান থেকে জুতো খুলে সেখানেই জমা রেখে তোমরা যেতে হবে। একদম ভেতরে ঢুকছি আমরা, অদ্ভুত একটা ফিলিং। জাস্ট 5:30 আলাদাই লাগছে। এখান থেকেই পুরোহিত পেয়ে যাবে, যেখান থেকে তোমরা কিন্তু নিজেদের পুজো দিতে পারবে। এবার আমরাও খুঁজছি কোথায় পাবো আমরা সেটা, তারপরে পুরো ডিটেলসটা তোমার শেয়ার করছি। এখন জাস্ট দেখো। এটাই কিন্তু আসল গর্ভগৃহ। হ্যাঁ, ভেতরে তো ভেতরে পুজো দেওয়ার সময় তো আমরা করতে পারলাম না ভিডিও, কিন্তু এটাই আসল গর্ভগৃহ, যেটা তোমাদের ঘুরে সামনে যেতে হবে। চলো চলো চলো।
খুবই সুন্দরভাবে আমরা পুজো দিলাম, একদম ইজিভাবে পুজো দিলাম। তো চলো, জয় মা কামাখ্যার জয়। একটু আগেই আমরা সুন্দরভাবে পুজো দিলাম মা কামাখ্যার কাছে, আর আমি দেখালাম তোমাদের মন্দিরটা যতটা সম্ভব দেখানো, বাইরে থেকে দেখালাম। একদম গর্ভগৃহে, তো ফোন অ্যালাউ নয়, আর ফোন অ্যালাউ করা উচিতও নয়, আর ছবি তোলা উচিত নয়, তাই জন্য সেই জায়গাটা দেখাতে পারিনি। অ্যান্ড খুবই ইজিভাবে এখানে পুজো দেওয়া যায়। অনেক দোকান আছে যেখান থেকে তোমরা পুজোর নিজের পছন্দ মতন পুজোর ডালি প্রসাদ সমেত নিয়ে যাবে। ভেতরে অনেক পুরোহিত মশাইরা আছেন যারা ওয়েট করছে, তুমি যাবে, গিয়ে কথা বলবে তাদের সঙ্গে, তারপরে একদম গর্ভগৃহে নিয়ে গিয়ে তোমার গোত্র, তোমার নাম গোত্র দিয়ে, তোমার পরিবারের নাম গোত্র দিয়ে পুরো পুজো দিয়ে তোমাকে সব কিছু হাতে দিয়ে দেবে। তো খুবই সিম্পল ওয়েতে পুজো হলো, যেটা দেখে খুব ভালো লাগলাম। ভেবেছিলাম তো অনেক ভিড় হবে, কি অনেক কমপ্লেক্স ব্যাপার হবে, কিন্তু খুবই সিম্পলভাবে পুজো হয়েছে, এটা দেখে আমার সবার থেকে ভালো লাগলো। তো চলো, জয় মা কামাখ্যার বলে এবার আমরা যাচ্ছি কহুয়া নর্থ ইস্ট, যেখান থেকে আমরা বাইকটা নিয়েছিলাম। সেই বাইকটা ফেরত দিতে হবে, এইখান থেকে আর 9 কিলোমিটার ডিস্টেন্স। চলো তাহলে যাই এবার বাইকটা ফেরত দিতে। এতদিনের বেশ সুন্দর সাথ দিল বাইকটা আমাদের, এবার এই বাইকটাকে টাটা বলার পালা। তো এখন আমরা ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে যাচ্ছি, আর জাস্ট দেখো কি সুন্দর লাগছে, সূর্যাস্ত হচ্ছে, সুন্দর লাগছে বেশ। 12টা ট্রেন এই 6:15 নাগাদ ঢোকালো, আর অবস্থা দেখতেই পাচ্ছ। তো অ্যাট লাস্ট ট্রেন দিয়েছে, নিজের সিটে যাবো, একটু রেস্ট নেবো, প্রচুর ক্লান্ত। পুরো মেঘালয় ট্রিপে আমরা অনেক অ্যাডভেঞ্চার করেছি, তাই জন্য আমি আর আকাশ সত্যি পুরো ক্লান্ত ছিলাম। তার সঙ্গে আমাদের ফেরার ট্রেনও ছিল অনেক লেট, তাই জন্য ফেরার সময় আর কোনো ভিডিও করা হয়নি। সত্যি কথা বলতে গেলে আমি আর আকাশ গল্প করতে করতে ট্রেন জার্নিটা উপভোগ করেছি, আর তার সঙ্গে ছিল আমাদের ট্রেনের জানলা এবং দরজা দিয়ে এত সুন্দর সুন্দর দৃশ্য। আর তোমরা যদি আমাদের এই মেঘালয়ের ট্রিপের সমস্ত ভিডিও না দেখে থাকো, তো অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে মেঘালয় প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিও দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। এটার সাথে সাথে এই মেঘালয়ের ট্রিপের ভিডিও শেষ হলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ট্রিপের গল্প নিয়ে। ততদিন ভালো থেকো।